বন্ধুরা, আজকের আমরা একটা বাংলাদেশের ইন্টারনেটে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, যেখানে শারমিন চৌধুরী নামে একজন মহিলা রয়েছেন, জার্নালিস্ট রয়েছেন, যিনি বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক বিষয় আছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছেন তার ইউটিউব চ্যানেলেতে। তো সেইখানেতে একটা জিনিস নিয়ে আমাদের দেশেরই মধ্যে মিস্টার লাহিড়ী বলে একজন আছেন, উনি সম্ভবত প্রেস কাউন্সিলের মানে প্রেসের সাথে যুক্ত, জার্নালিজমের সাথে যুক্ত একজন লোক, বরিষ্ঠ লোক। তার সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে। চলুন আমরা শুনে নিই যে কী আলোচনাটা করছে, তারপরে আমরা আমাদের যে কমেন্ট আছে সেটা আমরা করব এই ভিডিওটাতে। হচ্ছে কিনা বাংলাদেশে গণমাধ্যম মানে ভারতীয় গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, এই রকমের খবরও প্রচারিত হচ্ছে। এই বিষয়গুলো কি মানে ভারত নজরদারির মধ্যে আনে না যে এই ধরনের বাংলাদেশ বিরোধী বা গুজব রীতিমতো সেটা বাংলাদেশের আদালত মানে বাংলাদেশের আইনি প্রক্রিয়া নিয়ে এটি কি ভারতের হস্তক্ষেপ নয়? কোনো হস্তক্ষেপ তো তাহলে ভারত আশা করছে। ভারত তো বলেননি যে আমরা ওখানে বিচারপতি বদলে দেবো, তা তো নয়। আমরা ভারত বলছেন যে পদ্ধতিতে বিচার হওয়া উচিত সেটা ন্যায়সঙ্গত বিচার হোক এবং তিনি আইনি সুবিধা পান। ধরুন চিন্ময় দাসের কথা কেন বলছেন? চিন্ময় দাসের সঙ্গে যে সহযোগী আইনজীবী তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাদের কি দোষ ছিল? আমি তো সেটা পড়লাম সংবাদ। আমি জানি আপনি কি বলবেন অতিরঞ্জিত। আমাকে সেই ধরনের আইনজীবীরা ফোন করে আমাকে জানিয়েছেন, যে তাদের বিরুদ্ধে এমনকি তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। সেগুলো সংবাদ তো বাংলাদেশে প্রকাশিত হচ্ছে না কোথাও, না, সেগুলো ভারতেই প্রকাশিত। ফলে মনে হচ্ছে যে এই সংবাদগুলো প্রকাশিত হওয়ায় এটাকে অতিরঞ্জিত বলে একটা লেভেল দিয়ে দেওয়া, তাহলে বোঝা যায় যে অসত্য প্রচার করা হচ্ছে। অসত্য প্রচার হচ্ছে না, কিন্তু এই ঘটনাগুলো তো অসত্য যে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম দেখানো বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে, বাংলাদেশে হিন্দু দেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বন্ধ মানে গণমাধ্যম তো আজ বন্ধ নয়। গণমাধ্যম মানে যেটা প্রিন্ট সাংবাদিকতা, সেটা সেই হাসিনার সময় থেকেই তো স্যাটেলাইট টিভির কথা বলা হচ্ছে। আসলে স্যাটেলাইট টিভিতে কটা চলে আমি জানি না, অনেকগুলো চলে, সেটা ধরে বলতে পারবো না, অনেকগুলো চলে। আমি ওখানে সাংস্কৃতিক কোন চ্যানেল ছাড়া সাধারণত আপনাদের ওখানে খুব পপুলার আছে যারা টিভি সিরিয়াল দেখেন, খুবই পপুলার, সেগুলো তো চলে, সারেগামাপা চলে, সেগুলো তো তারা দেখেন। সংবাদটা প্রচার করার ক্ষেত্রে আপনি যদি বলেন, আমার মনে হয় যে পরিস্থিতি, তাতে ভারতেও বাংলাদেশের চ্যানেল দেখানো উচিত নয়, বাংলাদেশেও ভারতের চ্যানেল দেখানো উচিত। এতে আরো সমস্যা বাড়বে। মানে আসলে আমার মনে হয় না দেখানো সম্পর্কটা আসলে কোথায় গিয়ে তাহলে ঠেকছে, এই প্রসঙ্গটি তো থাকছে। আপনারা বলছেন যে ভারত স্বাভাবিকভাবেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, হিন্দুদের উপর আশেপাশে কোথাও কোনো রকম বিষয় দেখলে, কোনো নির্যাতন দেখলে আপনারা প্রতিক্রিয়া মানে ভারত প্রতিক্রিয়া দেবেই। আমি প্রশ্ন করছিলাম তাহলে আসলে সেই প্রতিক্রিয়াটা আমাদের বাংলাদেশের জন্য কেমন হয়ে দাঁড়ায়, সেটি আপনারা কিভাবে কতটা বিবেচনা করছেন। এবং আমরা দেখছি যে ভারতে বলা হচ্ছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন সিএ এর অধীনে বাংলাদেশি হিন্দুদের ভারতে চলে আসলে সিএ এর অধীনে নাগরিকত্ব দেয়া হবে। এরকম বিষয় কি মানে বাংলাদেশি হিন্দু যদি কেউ বিশ্বাস করেন এই বিষয়টি এবং সে যদি যাবার একটা প্রক্রিয়া করেন, তাহলে আসলে তার সাথে তাকে কি আসলেই দেওয়া হবে, নাকি এটা একরকম প্রতারণা হবে তার সাথে? কারণ আসলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে গেছেন সিএ অনুযায়ী, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব দেবার কথা বলা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সরকার প্রয়োজনে সে আইন পরিবর্তনও করতে পারেন, কিন্তু নিয়মটা হচ্ছে যে অন্তত 7 বছর বা 5 বছর, এখন আগে 7 ছিল, এখন 5 বছর একটানা ভারতে থাকতে হবে, তবে নাগরিকত্ব পাওয়া যায় আইন অনুসারে। এগুলো হচ্ছে এক ধরনের ভাবাবেগকে মানে উস্কে দেওয়া, সেটা ভারতের আভ্যন্তরীণ, পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতির কারণে তার প্রভাব বাংলাদেশে হয়তো পড়ছে, সেটা ঘটনা। কিন্তু আমি বলছি যে ধরুন দিলীপ ঘোষ কোনো সরকারের কোনো পলিসি মেকার নন, শুভেন্দু অধিকারীও পলিসি মেকার নন, যদিও তিনি বিধায়ক সেটা ঠিকই, কিন্তু যারা দেশে আইন প্রণয়ন করেন বা তাদের এখানে সেই সরকার সেই সিদ্ধান্তগুলো নেবেন, সেরকম কোনো সিদ্ধান্ত তারা নেননি। অর্থাৎ এই ধরনের মন্তব্যগুলো নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আপত্তি করতেই পারেন, যেমন বাংলাদেশের বহু মানুষের মন্তব্য, বহু দায়িত্বশীল লোকের মন্তব্য ভারতে সেই নিয়ে প্রশ্ন উঠছে, আপত্তি উঠছে। কিন্তু বাংলাদেশ সরকার সরাসরি যেটা বলছেন সেই বিষয়টাকে আমরা গুরুত্ব, আমি অন্তত দিতে চাই যে ভারতের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, আপনাদের প্রধান উপদেষ্টা কি বলছেন,
সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বলে আমার মনে উপদেষ্টাও হয়। কিন্তু অন্যরা বলছেন কিন্তু ভারতীয় বলছেন গণমাধ্যম গুজব ছড়াচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মিস ইনফরমেশন। এটা একবার সুইপিং কমেন্ট হয়ে যাচ্ছে, আপনারা বাংলা ছাড়া কিছু পড়েন না, আপনার সুইপিং কমেন্ট। ভারতে 28টা রাজ্য, 90,000 সংবাদপত্র আছে, আপনি একটা রাজ্যের সংবাদপত্রে কি প্রকাশিত হচ্ছে সেই দিয়ে, বাংলাদেশ তো একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ তো রাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ তো একটা অঙ্গরাজ্য। সেই গণমাধ্যম, একটা সেই রাষ্ট্র বা সেই অঙ্গরাজ্যের সেই সঙ্গে অঙ্গরাজ্যের গণমাধ্যমকে একদম নিয়ন্ত্রণহীন। অঙ্গরাজ্যের সঙ্গে দেখুন, এখানেতে ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গার থেকে কি কথা আসছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছি ভারতবর্ষের মধ্যে। তো সেখানেতে আমরা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা ডেমোক্রেসি আছে, আমরা কথা বলতে পারি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কনসার্নটা আছে সেই কনসার্নটা আমরা ব্যক্ত করছি এই জন্যেই, কারণ বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, সেখানে 1.5 কোটি হিন্দু যদি ভারতবর্ষের মধ্যে আসে তাহলে তাকে শেল্টার তো ম্যাক্সিমামই পশ্চিমবঙ্গ দেবে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে এত বর্তমানে বেকারত্ব রয়েছে, তাহলে সেখানে তো একটা রুটি রুজির ওপরে তো একটা প্রভাব পড়বে, এবং সেই জন্যেই পশ্চিমবঙ্গের কনসার্ন। তো সেখানে তো পশ্চিমবঙ্গ কনসার্ন ব্যক্ত করছে, এবং বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা তো সর্বজন স্বীকৃত। এবং বাংলাদেশের যারা অ্যাঙ্কার রয়েছে বা বাংলাদেশের যারা রয়েছে, যারা এই জিনিসটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তাদের নিজের বুকে হাত দিয়ে বোঝা উচিত যে তারা যে জিনিসটা করছে সেই জিনিসটা কিন্তু ঠিক করছে না। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এইটা যেরকম ক্ষতিকর এবং সমস্যার একটা সৃষ্টি করছে, বাংলাদেশের পক্ষেও কিছু সুখকর হবে না, কারণ আমার মনে হয় না যে এতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ কিছু ত্বরান্বিত হবে বলে। দেখুন, আগে দেখুন ভিডিওটায় কি বলা হচ্ছে। কারোর কোনো মানে কাগজে আমরা বাংলা ভাষাভাষী, খুব স্বাভাবিকভাবে বাংলা ভাষাভাষী খবরগুলো আমাদেরকে হয়তো বেশি অ্যাট্রাক্ট করবে, অস্বাভাবিক কি? সচেতন চেতনা সম্পন্ন যারা মানুষ, তারা তো বুঝবেন যে পশ্চিমবাংলায় ভারতের নীতি নিয়ন্ত্রণ করে না, আর পশ্চিমবাংলায় যা বলা হচ্ছে সেটাই ভারতের নীতি, তা আদৌ নয়। পশ্চিমবাংলায় বরং যা বলা হয়ে থাকে সেটা ভারতের নীতি কিন্তু নয়। ভারত তো বলছে অতিরঞ্জিত নয়, গণমাধ্যমের খবর অতিরঞ্জিত নয়। কিন্তু ভারত তো সেটি ডিজোন করছে না, বলছে বরং অতিরঞ্জিত নয়। আপনিও বলছিলেন সেটি, যে গণমাধ্যমের খবর না, যে সংবাদগুলো জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, অনেক সংবাদ প্রকাশিত হয়েছে রেসপন্সিবল কাগজ যাদের বলা হয়, যারা ন্যাশনাল ডেইলি, যেখানে আমি আমি অঙ্গরাজ্যের কোন ডেইলির কথা বলছি না, সেইখানে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যে সংবাদগুলোকে ভারত সরকার মনে করছেন, এবং ভারত সরকার যখন মনে করছেন মানে ভারতের সেখানকার হাই কমিশন সেই রিপোর্ট পাঠাচ্ছেন, তবেই ভারত সরকার তো এখান থেকে বসে কোনো হঠাৎ করে কোনো বিবৃতি দিতে পারেন না, যতক্ষণ না তার প্রতিনিধি দূত তিনি যে রিপোর্ট পাঠাচ্ছেন সেই রিপোর্টের ভিত্তিতে এগুলোকে মনে হয়। তার মানে ভারতের এসব অঙ্গরাজ্যের খবর আপনারা আমলে নেন না। আপনি শুরুতে বলছিলেন অনেক মৌলবাদী, বা পরে বলছিলেন যে রেসপন্সিবল গণমাধ্যম, মানে এই গণমাধ্যমগুলোকে খুব রেসপন্সিবল গণমাধ্যম হিসেবে আমাদের কাউন্ট করা দরকার নাই, বা খুব যোগ্য কোনো গণমাধ্যম নয় এগুলো। কোনগুলো? মানে যেগুলোর কথা আমি বলছিলাম, যেগুলোতে বাংলাদেশ নিয়ে খবরগুলো বারবার আসছে, যদিও আপনি যেসব নাম বলেছেন আমি তো নিজে দেখি না, আমি জানি না তারা কি দেখাচ্ছে কিনা। আপনারা সেগুলোই দেখেন, আপনাদের মনোরঞ্জনের জন্য দেখেন হয়তো, কিন্তু আমরা তো দেখি না। আমাদের সিরিয়াস সংবাদ নিয়ে কাজ, সিরিয়াস সংবাদের জন্য আমরা তো ওগুলো না দেখলেও পারি। মানে আপনি দেখবেন না, এই ক্ষেত্রে হচ্ছে আমার বক্তব্য একটাই, দর্শক যদি না দেখেন, শ্রোতা যদি না শোনেন, তাহলে তো তারা তো এখন এদের প্রত্যেকেই একটা আকর্ষণ তৈরি করার জন্য নানা ধরনের জিনিস করেন বা বলেন। তাদের কাছে কিন্তু দুদেশের সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা বড় নয়। জি, তাহলে কেন? তাহলে আমি আসলে আপনার ওই বক্তব্যতেই যেতে চাই যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলছে অতিরঞ্জিত নয়, সেখানে কেন ভারতীয় গণমাধ্যমের দুঃখিত, মানে এই বিষয়গুলোকে একটু বাদ দেওয়া হলো না? বাংলাদেশের মানুষের কাছে তো এই খবরগুলো পৌঁছাচ্ছে, এবং সবসময় আমরা জানি সাংবাদিকতার ভাষায় গুজবের বিস্তার আসলে সত্যের চেয়ে বেশি হয়। আমি তো বললাম, যখন ভারত সরকার একটি নির্বাচিত সরকার, তারা তো দায়িত্বশীল সরকার, এবং ফলে তাদের কাছে মনে হয়েছে এই সংবাদ তারা ভেরিফাই করে দেখেছেন সংবাদগুলো অতিরঞ্জিত নয়। যেটা আপনি অতিরঞ্জিত বলে তো আমরা যেটা বলছি, আপনারা সমস্যাটা এড়িয়ে যাচ্ছেন অতিরঞ্জিত বলে। ঘটনা ঘটছে, কিন্তু আপনি জাস্ট এই কথাগুলো বলেন, এই খবরগুলো অতিরঞ্জিত কিনা? তা নয়, কিন্তু যে খবরগুলোর কথা বললাম, এই অতিরঞ্জিত নাকি অতিরঞ্জিত নয়?
আমি দেখিনি তো, বলতে পারবো না। আপনারা দেখেন, সময় আছে অনেক, আমার অত সময় নেই। আমি আপনাকে কি আমার দেখা- দেখাবো, মানে এই খবরগুলো যে আছে এগুলো এক্সিস্ট তো আমি করে। দেখলেও হবে না, দেখে আমি ভেরিফাই করব। আমাদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, তাকে জানাবো যে তোমরা জানাও যে খবরগুলো সঠিক কিনা। আপনি বলছিলেন যে আগরতলা গেছেন, সেখানে সম্পাদকদের সাথে কথা বলছেন, সেখানে সেই যে পরিবহনের বিষয়টি। অতিরঞ্জিত মনে হয়নি, অতিরঞ্জিত মনে হয়নি, কারণ যাত্রীরা ফোন করে বলেছেন যে হিন্দুদের সম্পর্কে হেনস্থা বলতে যেটা হামলা হয়েছে নয়, হেডিংটাই, শিরোনামটা ছিল হেনস্থা আর হামলার শব্দটার মধ্যে পাঠাক আছে। হেনস্থা মানে ধরুন আপনাকে আমি কনস্ট্যান্ট যদি বলি, আরে তুই একজন মুসলিম মহিলা, তুমি কেন এখানে আছো, ভারতে আছো, চলে যাও। এখন এটা হচ্ছে হেনস্থা, এটা হচ্ছে হেনস্থা। হেনস্থা আর হামলার মধ্যে পারাক আছে। আচ্ছা, যেমন আমি এবিপি আনন্দের সেই খবরটি বলছিলাম যে হিন্দুদের পরিবহনকারী পরিবহনে হেনস্থার শিকার হচ্ছে আর কি। বিষয়টি কি তাই? হিন্দুদের পরিবহন এভাবে বলাটা কি অতিরঞ্জিত করা নয়? আমি জানি না আপনার কাছে কি ধরনের সংবাদ আছে কিনা, আমি জানি না এইভাবে হেডিং হয়েছে কিনা। তবে যাত্রীদের এবং এই মুহূর্তে ভারতে যারা এসেছেন বা আসছেন, তাদের আমি গতকাল আখাউড়া সীমান্তে গিয়েছিলাম, ঠিক আছে, সেখানে আমি দেখেছি ৮০% মুসলিমরা চলে আসছেন। ৮০% মুসলিম, ২০% হিন্দু। হিন্দুরা সবাই আসছেন না, কিন্তু যারা আছেন ওখানে তাদের উপর এক ধরনের একটা মানসিক অত্যাচার হচ্ছে। মানসিক অত্যাচার হচ্ছে যেমন করে ইহুদিদের বিরুদ্ধে হতো, সেই রকম এখন কিছু কিছু আপনাদের গেস্টাপো বাহিনী তৈরি হয়েছে। সেই গেস্টাপো বাহিনী তারা গিয়ে হুমকি দিয়ে আসে পাড়ায়, চাঁদা দিতে হয়। আপনি লালন ফকিরের বার্ষিক উৎসব করতে দেবেন না, বলবেন অতিরঞ্জিত। বলুন কোথায় হয়েছে লালন, আমাকে দেখান লালন ফকির হচ্ছে, এটা ভুল না, এটি অতিরঞ্জিত না, এটি হয়েছে, বাংলাদেশে হয়নি। লালন ফকিরের মেলাটি হতে দেওয়া হয়নি, সেটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশের মেইন স্ট্রিমে এই খবরটি এসেছে। দুর্গাপূজা হতো, যেখানে দুর্গাপূজা, ছোট ছোট ঘটনা, দুর্গাপূজার মাঠে যেখানে দুর্গাপূজা হতো, নামাজ পড়া হয় বলে সেখান থেকে দুর্গাপূজাকে সরে যেতে হয়েছে। কেন, কি কারণে? কেবল ওটা হিন্দুদের পূজা না, সুতরাং ওটাকে সরাতে হবে। এই সর্বের হবেন কবে? ৫ই আগস্টের তথাকথিত বিপ্লবের নামে। এই বিপ্লব যদি হয়, এই বিপ্লব বলা হয়ে থাকে বিপ্লব দীর্ঘজীবী হোক। দ্য ইকোনমিক্স পত্রিকা লিখেছে যে এই বিপ্লব শেষ হতে বাধ্য, অবিলম্বে সমাপ্তি করতে চলেছে এই বিপ্লবে। দ্য ইকোনমিক্স লিখেছে, যাদের কথায় যারা শেখ হাসিনাকে তুলনা করবে তারা লিখেছে এই বিপ্লব বেশি দিন টিকছে না। ভারতে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের ফলে আসামে বিরাট সরকার তৈরি হয়েছিল, আজ তাদের নামগন্ধ নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই রকম যে এই যে ৫ই আগস্টে যে ওদের যে সো কল্ড বিপ্লবের যে কথাটা বলছে, যে বিপ্লবের কথাটা, তো এইটা একটা ছাত্রদের যদি একটা আন্দোলন হয়, সেই ছাত্রদের আন্দোলনের যে পরিধিটা, সেটা কী হবে? সেটা একটা ডেমনস্ট্রেশন হবে। কিন্তু সেইখানেতে গিয়ে একটা গণভবন লুট করা, মূর্তি ভাঙা, ভ্যান্ডালাইজ করা, সেটা একটা মব, একটা ট্রেন্ড মব বা ক্রিমিনাল যদি তার মধ্যে এলিমেন্ট না থাকে, তারা কোনোদিন ছাত্র হতে পারে না। এবং এর মধ্যে যে জামাতপন্থী যারা আছে তাদের একদম মানে প্রত্যক্ষ হাত রয়েছে। এবং এই জামাতপন্থীদের যখন পাকিস্তান ভাগ হয়ে যায়, যখন পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়ে যায়, তখন পাকিস্তান নিজের একটা প্রক্সিকে রেখে গিয়েছিলো, যারা তখন সুবিধাভোগী ছিল এবং তাদেরকে রেখে গিয়েছিলো, এবং তারাই আলটিমেটলি এই কাজগুলো করছে। তো এই রকমভাবেই বাংলাদেশের যে মিডিয়া আছে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, যদিও বা এতে আমার মনে হয় না যে বাংলাদেশের পক্ষেও কোনো সুখবর হবে। যাই হোক, এই ধরনের নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।